আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের কমেন্টস পড়বো, সাথে হচ্ছে যে টেক নিউজগুলো নিয়ে হাজির হয়েছি তা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওর শুরুতে একটা স্যাড নিউজ দিতে চাই, যা হচ্ছে আমাদের চ্যানেলে অ্যানালাইটিক্সে যে দেখি হচ্ছে অনলি 6% পিপল হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আর 94% হচ্ছে আননোন পার্সন, যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে এমনিতেই চলে যান। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের পরিবারটা অনেকটা বড় হবে, প্লাস হচ্ছে আমরা অনেক বেশি ভিডিও নিয়ে হাজির হতে পারবো আপনাদের মাঝে। তো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। সো আমাদের টেক নিউজের প্রথম নিউজটি থাকছে খুবই স্পেশাল, যা থাকছে হুয়াওয়ের তরফ থেকে। আমরা আমাদের প্রিভিয়াস টেক নিউজে বলেছিলাম যা হচ্ছে হুয়াওয়ে মেট 40 প্রো স্মার্টফোনটি খুবই শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। এটা হচ্ছে গত পরশুদিন হুয়াওয়ে এটা লঞ্চ করে দিয়েছে এবং এটি থাকছে খুবই স্পেশাল এডিশনের সাথে। ফোনটিতে তারা ইউজ করেছে হচ্ছে কিরিন 9000 সিরিজের একটি প্রসেসর, যা হচ্ছে থাকছে 5G চিপের সাথে, এবং ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, দেন থাকছে 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 20 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। সাথে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ছিল যথেষ্ট রকমের প্রিমিয়াম, সাথে এর প্রাইসিংটাও ছিল প্রচুর হাই। মানে হচ্ছে এটা লঞ্চ করা হয়েছে 1200 ইউরোতে। সিরিয়াসলি? সো এবার চলে আসলাম আমাদের সেকেন্ড নিউজে, যা থাকছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং হচ্ছে তাদের S9, S10 এবার একদম লাভ দিয়ে চলে গেছে S20-তে। এবার তারা লঞ্চ করতে যাচ্ছে S21 নামে একটা স্মার্টফোন, যেটা হচ্ছে ডিসেম্বরে লঞ্চ হওয়ার একটা কথা ছিল, বাট এটা ফাইনালি তারা লঞ্চ করতে যাচ্ছে জানুয়ারি মাসে। হয়তো বা 2020-র সাথে S20 মিলিয়ে রেখেছে এবং 21-এর সাথে S21টা আনতে যাচ্ছে। তো এই ফোনটিতে হয়তো বা কী থাকতে যাচ্ছে এখন আমরা শিওর না, বাট এইটা যেহেতু একদম ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো স্মার্টফোন, যার জন্য বলা যায় এতে হয়তো বা থাকতে পারে স্ন্যাপড্রাগনের 875-এর একটি চিপসেট, সাথে হচ্ছে তাদের এক্সোয়েন্সের কোনো ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো প্রসেসরের সাথে আসতে পারে, যা হচ্ছে ইউরোপ এবং এশিয়াতে তারা ভিন্ন প্রসেসরে লঞ্চ করে থাকে। তো দেখা যাক ফাইনালি কি ভেরিয়েন্টে আসছে এই স্মার্টফোনটি। তো এবার চলে যাচ্ছে আমাদের পরের নিউজে, যা থাকছে রেডমির তরফ থেকে। রেডমি হচ্ছে তাদের একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে রেডমি K30s। এইটাও হচ্ছে তাদের একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন, যা হচ্ছে কিছুদিন আগে লঞ্চ হওয়া Mi10T, এটাকে রিব্র্যান্ডেড করে রেডমি K30s নামে তারা লঞ্চ করতে যাচ্ছে। হয়তোবা স্বামী তাদের এই পুরাতন বদভ্যাসগুলো আসলে পরিবর্তন করতে পারছে না, যার জন্য বলা যায় তাদের পুরাতন লাইন আপের স্মার্টফোনগুলোকে আবার রিব্র্যান্ডেড করে আবার নিয়ে আসছে তারা। এই ফোনটিতে সবচেয়ে হাইলাইটের ব্যাপার ছিল যা হচ্ছে স্ন্যাপড্রাগন 865-এর একটি প্রসেসর ছিল এতে। ফোনটি পাওয়া যাবে কয়েকটা র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 6, 8 এবং 12 জিবি পর্যন্ত, এবং স্টোরেজ 128, 256 এবং 512 জিবি পর্যন্ত পাওয়া যাবে। যার জন্য বলা যায় এই ফোনটা দেখি আবার কোন প্রাইসিংয়ে তারা লঞ্চ করে এবং ওভারঅল কি স্পেকে আসে সেটা দেখার বাকি। সো এবার কিছু কথা বলবো হচ্ছে আইফোনকে নিয়ে। আইফোন 12 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকে কেমন যেন বিতর্ক তাদের একদম ছাড়ছেই না বললেই চলে। তার মধ্যে এই বিতর্কের অন্যতম কারণ হচ্ছে তারা আইফোন 12-এর বক্সে হচ্ছে ওয়্যার্ড হেডফোন এবং চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা একদম পুরোপুরি ওয়্যারলেসের দিকে ঝুঁকে পড়েছে। সাথে হচ্ছে তারা এবার একটা বক্স লঞ্চ করেছে যা হচ্ছে আইফোন 11 সিরিজের, যেটাতেও দেখছি হচ্ছে ওয়্যার্ড হেডফোন এবং চার্জার গায়েব। তার মানে বলা যায় আইফোন হচ্ছে পৃথিবীর এনভায়রনমেন্টটাকে নিয়ে সচেতন হওয়ার চেয়ে আমার মনে হয় যে তারা হচ্ছে অনেকটা বিজনেস পলিসি মানে টাকার দিকে অনেকটা ঝুঁকছে, প্লাস হচ্ছে যারা ইউজার রয়েছে তাদের চোখে অনেকটা ধুলো দিয়ে তারা হচ্ছে এক্সট্রা টাকা কামানোর ধান্দাই অনেকটা করছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। প্লাস হচ্ছে আমি না, অনেক ইউটিউবারই এমনই মতামত করছে। তো এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার প্ল্যান রয়েছে আমার, তো যদি করি অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। সো চলে আসলাম অ্যানাদার নিউজে, যা থাকছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স দুইটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে ইনফিনিক্স নোট 8 এবং নোট 8i। এই দুইটা স্মার্টফোন কি বাংলাদেশে কবে আসবে বা ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে এটা নিয়ে তেমন কোনো স্পেসিফিক আমার কাছে আইডিয়া নেই, বাট এই দুটো স্মার্টফোন যে অলরেডি ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে, যা হচ্ছে MKBHDর একটা ভিডিওতে আমরা দেখেছি, যা হচ্ছে এই দুইটা ফোন নিয়ে সে কথা বলেছে। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80-এর একটি প্রসেসর, যা হচ্ছে বাজেট সেগমেন্টে খুবই পাওয়ারফুল একটি চিপসেট এটি, এবং এর প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, যা থাকছে কোয়াড ক্যামেরা সেটআপের সাথে, এবং এর ডিসপ্লেতে থাকছে 6.73 ইঞ্চির একটি ডিসপ্লে, যা থাকছে IPS প্যানেলে, যা একটু নেগেটিভ সাইড বলা যায়। সাথে ফোনগুলো কোন ভেরিয়েন্টে লঞ্চ করবে এবং কি প্রাইসিং থাকবে সেটা নিয়ে কোনো আইডিয়া ছিল না আমাদের। তো দেখা যাক এই ফোনগুলো কোন প্রাইসিংয়ে লঞ্চ করে তারা। আমরা খুবই রিসেন্ট হচ্ছে খুবই কম দামের আরেকটা 5G স্মার্টফোন পাচ্ছি, যা হচ্ছে LGর তরফ থেকে,
যার নাম হচ্ছে LG K95 5G নামে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 690 একটি প্রসেসর, যা বলা যায় একদম চিপ বাজেটের একটা 5G স্মার্টফোন হয়তোবা পেতে যাচ্ছি আমরা। এই ফোনটিতে থাকতে যাচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যা হয়তোবা 6.5 ইঞ্চি প্লাস কোনো ডিসপ্লে থাকবে এতে। সাথে হচ্ছে র্যাম ভেরিয়েন্ট থাকবে একটি, যা হচ্ছে 6GB র্যামের সাথে হয়তোবা 64 বা 128GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসতে পারে ফোনটি। সাথে ফোনটির আউটলুকটি ছিল যথেষ্ট রকমের প্রিমিয়াম। তো দেখা যাক LG কোন প্রাইজিং এর সাথে এটা লঞ্চ করে এবং এটা কি বাজেট সেগমেন্টে রাখতে পারে কিনা আন্ডার 15 থেকে 18K এর মধ্যে। স্যামসাং এর তরফ থেকে একটা ফিটনেস ট্র্যাকার লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফিট 2। এটা হচ্ছে একটা ফিটনেস ট্র্যাকার যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটাতে 15 ডেজ পর্যন্ত ব্যাটারি লাইফ সার্ভাইভ করতে পারবে। তার মধ্যে হচ্ছে এটাতে থাকছে 1.1 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের সাথে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 450 পর্যন্ত, যার মানে বলা যায় আউটডোরের ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই হবে না এতে। এবং এতে সকল ধরনের স্পোর্টস মোড থাকছে। সাথে হচ্ছে এতে 70 ডাউনলোডেবল ওয়াচ ফেসেস থাকছে, যার জন্য বলা যায় আপনি যে কোনো ধরনের ওয়াচ ফেস এখানে ইউজ করতে পারবেন। সো এটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এর প্রাইসিংও বলা যায় যে 4 থেকে 4,500 টাকার মধ্যেই হতে যাচ্ছে এর প্রাইসিংটা। সামনে যেহেতু দিওয়ালি চলে আসছে, যার জন্য অপো মিস করছে না এই দিওয়ালিতে একটা স্পেশাল এডিশন দিতে, যা হচ্ছে অপো এবার লঞ্চ করতে যাচ্ছে অপো F17 Pro। এটার একটা দিওয়ালি এডিশন। এটা থাকবে হচ্ছে মূলত ম্যাট গোল্ড ফিনিশের সাথে। দিওয়ালি যেহেতু একটা কালারফুল, যার জন্য এই ভেরিয়েন্টটাকে অনেকটা কালারফুল হিসাবে সাজিয়েছে। তবে স্যাড নিউজ হচ্ছে এইটা শুধুমাত্র ইন্ডিয়াতেই হয়তোবা লঞ্চ করতে পারে। তবে বলতে যে বাংলাদেশেও যেহেতু একটা বৃহৎ পরিসরের হিন্দু সম্প্রদায় রয়েছে, তাদের জন্য হলেও এই দিওয়ালির কিছু স্পেশাল এডিশনটা বাংলাদেশে আনা খুবই উচিত ছিল। সো এবার চলে আসি ভিভোর দিকে। ভিভো হচ্ছে তাদের Y সিরিজের দুইটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে ভিভো Y70 এবং আরেকটা হচ্ছে ভিভো Y11s। তবে ভিভো Y70 নিয়ে প্রথমে কথা বলা যাক। এই ফোনটিতে আমি ভেবেছিলাম প্রথমে নতুন কিছু আসবে, বাট দেখা যায় অনেকটা পুরাতন কিসিমেরই আসলে সামগ্রী এতে রয়েছে। যেমন হচ্ছে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি চিপসেট, যা বলা যায় একদমই বাজেট রেঞ্জের খুবই পুরাতন একটি চিপসেট। এই চিপসেট থেকে কেমন যেন ভিভো একদম বেরোতেই পারছে না, যার জন্য বলবো এই চিপসেটটা থেকে এই মুহূর্তে ভিভোর অনেকটা বের হয়ে আসা দরকার। সাথে হচ্ছে Y11s এ থাকছে খুবই স্পেশাল, মানে হচ্ছে এতে থাকছে স্ন্যাপড্রাগন 460 একটি প্রসেসর, যা বলা যায় এই বাজেট সেগমেন্টে হয়তো বা ভালোই হবে এটি। এবং সাথে এটাও থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপের সাথে, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে। এবং এর র্যাম ভেরিয়েন্টও পাওয়া যাবে হয়তো বা একটি, যা হচ্ছে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ, সাথে 64ও পেয়ে যেতে পারি। তো দেখা যাক ভিভো এই ফোনগুলো আসলে কোন কোন ভেরিয়েন্টে লঞ্চ করে। তবে কথা হচ্ছে ভিভোর আর একটু প্রসেসর সেকশনে ইমপ্রুভ করা উচিত, যেমন ভিভো Y70-তে। সো চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যা থাকছে নোকিয়ার তরফ থেকে। নোকিয়া একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে নোকিয়া 2V টেলা। এই স্মার্টফোনটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন, যেখানে ইউজ করা হয়েছে 5.45 ইঞ্চির একটি IPS প্যানেল এবং এতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio A22 এর একটি চিপসেট। এবং এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে, সাথে হচ্ছে 3000 mAh এর ব্যাটারি থাকছে এই ফোনটিতে। এই ফোনটি আনুমানিক বলা যায় বাংলাদেশি টাকায় যদি 10,000 টাকার নিচে এটা লঞ্চ করতে পারে, তাহলে অবশ্যই একটা ভালো একটা অপশন হতে পারে। চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে, যা হচ্ছে আপনাদের কমেন্ট পড়বো। তো প্রথমে যে কমেন্টটা নিচ্ছি, যার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন শাওন। ভাইয়ের কমেন্টটা হচ্ছে অনেকটা বড়, তো একটু ছোট করে বলছি। এটা আমার মতামত জানতে চাচ্ছে। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনি ইউটিউবিং বা ফেসবুকিং করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথাই না, একদম লং টাইম ইউজের ক্ষেত্রেও। সেজন্য বলতে চাই, আপনি যদি হ্যাভি গেমার না হন, তাহলে এই ফোনটাতে আপনি অবশ্যই স্যাটিসফাইড থাকবেন। সেক্ষেত্রে আপনার হাতে যেহেতু ফোনটা অলরেডি আছে, আমি একটা সাজেশন দিব, আপনি 10 থেকে 15 দিন এই ফোনটা ইউজ করেন, দেন আপনি ডিসিশন নেন এই ফোনটা কি আসলে আপনার জন্য পারফেক্ট কিনা। আপনি রিয়েল লাইফ অনেকটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। সেজন্য বলবো, অনেক ইউটিউবারকে কি বলছে এটা বাদ দেন, আপনার রিয়েল এক্সপিরিয়েন্স নেন, দেন হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন। স্যার পরের যে কমেন্টটা নিচ্ছি, যার নাম হচ্ছে A। তো ভাই বলেছে ভিভো Y50, অপো A92 এবং হচ্ছে রিয়েলমি 7i, এই তিনটা ফোনের মধ্যে কোন ফোনটা বেটার হবে। আমি যদি এক কথায় বলি তাহলে বলবো রিয়েলমি 7iটা এখানে বেটার অপশন। স্যার পরে যে কমেন্টটা নিচ্ছি, যার নাম হচ্ছে জাদিদ জুনায়েফ, সে বলেছে ভাইয়া আমি কি নোট 8 নিব নাকি হচ্ছে ভিভো Y30 নিব। এখানে যদি আপনি রেডমি নোট 8-এর কথা বোঝান, তাহলে বলবো অবশ্যই রেডমি নোট 8টা বেটার হবে আনঅফিসিয়ালের ক্ষেত্রে। বাট অফিসিয়ালের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে বলবো ভিভো Y30টাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আপনি অন্য একটা অপশন দেখতে পারেন। এবার চলে আসলাম আমাদের লাস্ট কমেন্টে, যা হচ্ছে N2 Gamer 360। ভাই যে কমেন্টটা করেছেন আপনারাই পড়েন, আমি জাস্ট একটু রিপ্লাই দিচ্ছি। আমার কাছে একটু নেগেটিভ লেগেছে, যার জন্য পড়লাম না। তো এটা হচ্ছে সে কমেন্ট করেছে আমার রিয়েলমি 5i যে 5টা সমস্যা বলেছিলাম সেইটার ভিডিওতে।
তো তার মতো অনেকেই হচ্ছে একদম নেগেটিভলি কমেন্ট করেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দেখেন ভাইয়া আমি রিয়েলমি 5i লাস্ট 4 মাস যাবত ইউজ করছি। তো এটা যখনই আমি 3 মাসের মতো ইউজ করলাম তখন আমি বেশ কিছু সমস্যা পেয়েছি, যার জন্য বলা যায় ফোনটার চাহিদা যেহেতু অনেক বেশি, যার জন্য আমি এই সমস্যাগুলো যদি আগে দেখতাম আমি এই স্মার্টফোনটা আমি নিজেই পার্সোনালি কিনতাম না। যার জন্য বলা যায় যে এই সমস্যাগুলো আমি উপস্থাপন করেছি। আমার মতো যারা রয়েছেন তারা হচ্ছে অনেকেই যদি চান এই ফোনটাকে একটু অ্যাভয়েড করার জন্য, আমি কিন্তু নেগেটিভলি এই ফোনটাকে উপস্থাপন করিনি। তার মধ্যে হচ্ছে 5টা যে মেজর সমস্যা আমি ধরেছি তার প্রায় সকলে আমার সাথে অ্যাগ্রি করেছে, কিন্তু রিয়েলমির যারা একদম ব্লাইন্ড ফ্যান রয়েছেন তারা হচ্ছে এই জিনিসগুলো একদম মানছেই না যে এই ফোনটাতে আদৌ কোনো সমস্যা হতে পারে। 13,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস, আমি নিজেও বলছি এখনও। বাট এই ফোনটিতে যে প্রবলেমগুলো রয়েছে যা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্ট করবে আপনাকে। তো সেজন্য বলা যায় একটা ভিডিওতে কমেন্ট করার আগে আপনি অন্তত একটাবার ভাবেন যে আসলে যে কমেন্টটা আপনি করছেন সেটা আসলে শোভনীয় মাত্রায় করছেন কিনা। আপনি আমার বিরুদ্ধে সমালোচনা করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু একটু শোভনীয় মাত্রায় করেন, দ্যাটস এনাফ। সো আজকের মতো এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে বলবেন না কমেন্ট সেকশনে, এবং আপনি যদি চান আপনার কমেন্টও আমরা পড়বো, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি শোভন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।